শুরু করছি অজানা সত্যের 132 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর এপিসোডে আপনারা শুনতে চলেছেন দুটো সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি সোদপুরের একটি পুরনো গোডাউনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা। সোদপুরের সেই গোডাউনটিতে একজনের সঙ্গে খুবই ভয়ানক একটি ঘটনা ঘটেছে এবং তিনি পুরো ঘটনাটি আমাকে লিখেছেন এবং সেই গোডাউন সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমাকে লিখেছেন। তো গোডাউনটিতে কি ঘটেছিল এবং কেন গোডাউনটি এতটা হন্টেড, সেই বিষয়ে আপনারা আজকের এপিসোডে জানতে পারবেন। তো অবশ্যই এপিসোডটিকে শেষ অবধি শুনবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি বিষয়ে আমি কোনো রকম ব্যাখ্যা দেব না। ঘটনাটি শোনবার পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন এবং ঘটনাটি কেন ঘটেছে। তো অবশ্যই আজকের এপিসোডটিকে স্কিপ না করে একদম শেষ অবধি শুনবেন। যারা এখনও পর্যন্ত লাইক করেননি আজকের এপিসোডটিকে চট করে একটা লাইক করে দেন, কমেন্ট করে জানান কি কোথা থেকে শুনছেন এবং অজানা সত্য কেমন লাগছে। সাবস্ক্রাইব করেন যদি আপনারা নতুন থাকেন এই চ্যানেলে, এবং আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন। তাহলে আমরা আরও অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারবো এবং আমাদের পরিবারটা আরও বড় হবে। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা যিনি লিখেছেন তিনি তার নামটা আমাকে জানাতে চাননি। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি সোদপুর থেকে বলছি। বিশেষ কারণে আমি আমার নাম তোমাকে জানাচ্ছি না, তবে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে জানাতে চাই। ঘটনাটা মা বাবাকেও জানিয়েছি, তবে তারা বিশ্বাস করেনি ঘটনাটা, যার কারণে আমি তোমাকে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে এবং আমার এই পরিবারের সকল শ্রোতা বন্ধুরা ঘটনাটিকে বিশ্বাস করবে। আমি এখন হরিণঘাটা ম্যাকআউট কলেজে MCA করছি। আমি ডেলি প্যাসেঞ্জারই করতাম। আমি কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতাম 8:30টার সময় আর ফিরতাম সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে। বুঝতেই পারছো, কলেজ লাইফ। আমার বাড়ি থেকে বেরোনোর রাস্তা সকালবেলা যেরকম দেখতে লাগে, রাত্রিবেলা ঠিক সেরকম দেখতে লাগে না। রাত্রিবেলা সেই রাস্তার পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায়। কেউ থাকে না, পুরো শুনশান একটি জায়গায় পরিণত হয়ে যায়। কোনো রকমের আলো নেই। রাস্তাটি এমন একটি রূপ ধারণ করে যে সেই রাস্তা দিয়ে যদি কেউ একবার একা যায় সে আলবাত ভয় পাবে। এমনকি আমার জন্মদিনের সময় আমি কলেজের বন্ধুদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম। তারা যখন বাড়ি যাচ্ছিল তারা নিজেরা বলছিল যে এই রাস্তা দিয়ে তারা যেতে পারবে না, কেউ এগিয়ে দিলে ভালো হয়। তো এবার মূল ঘটনায় আসি। ওই রাস্তা দিয়ে বেরোলে একটা ডান সাইডে ছোট গোডাউন মতো পড়ে। সেই গোডাউনের পাশে রয়েছে একটা বড় তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের পেছনেই জঙ্গল। রাত্রিবেলা সেখান থেকে শেয়ালের ডাক শোনা যায়। বেশ কয়েকদিন ধরে জানি না কেন আমি যখন সেই রাস্তা দিয়ে এগোই এবং গোডাউনের দিকে যখন তাকাই আমার গাটা কেমন শিউরে ওঠে। মাঝে মধ্যে আমার গা ভার ভার হয়ে যেত। বারবার মনে হতো সেই গোডাউনের ভেতর থেকে কেউ আমাকে ডাকছে, কেউ আমাকে বলছে যে আয়, আমাকে একবার দেখে যা। দাদা, আমি ভূত প্রেত কখনোই বিশ্বাস করতাম না। আমি ভাবতাম আমার শরীর খারাপ হচ্ছে, তবে বাড়িতে কাউকে আমি কোনোদিনও কিছু জানাইনি, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না এটা কিসের রোগ। একদিন আমার কি মনে হলো, হঠাৎ ওই গোডাউনে যাব ভাবলাম। আমি গিয়েছিলাম। বিশ্বাস করবে না দাদা, আমি যখন সেই গোডাউনে ঢুকলাম আমি ভেতরে গিয়ে দেখি ভেতরের অবস্থা খুবই বাজে। দেওয়ালের সিমেন্টগুলো খসে খসে পড়ে রয়েছে। বটগাছের শিকড় দেওয়াল বেয়ে বেয়ে
অনেকটা ভেতরে চলে এসছে, সঙ্গে বিশ্রী একটা গন্ধ। মনে হচ্ছে কোনো একজন মানুষকে সে গোডাউনে মেরে অনেক বছর ধরে রেখে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। আমি সারা গোডাউনটা ঘুরলাম, তবে দুর্গন্ধের উৎস আমি খুঁজে পেলাম না। আমি কোন বইতে যেন পড়েছিলাম, যেখানে বিনা কারণে দুর্গন্ধ বেরোয় এবং সেই দুর্গন্ধের কোনো রকম উৎস খুঁজে পাওয়া যায় না, সেখানে নিশ্চয়ই অতৃপ্ত আত্মার বাস থাকে। এইসব ভাবছিলাম এবং ভাবতে ভাবতে চারিপাশটা হাঁটছি এবং ঘুরছি। এমন সময় আমি সামনের একটি ভাঙা দরজার দিকে তাকিয়ে থতমত খেয়ে গেলাম। আমি দেখি দরজার কোণা থেকে কেউ আমাকে দেখছে। আমি শুধু তার চোখটা দেখতে পাচ্ছি, সেই চোখ দিয়ে লাল আভা বেরোচ্ছে। তার মুখ দেখতে পাচ্ছি না, শুধু তার একটা চোখ আমি দেখতে পাচ্ছি। এমন সময় আমি দেখে আমি নিচে হঠাৎ পড়ে যাই। কেউ যেন আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আমি উঠে আবার দরজার দিকে তাকাই, তবে সেখানে আর কোনো রকম চোখ দেখতে পাই না। সেই লাল আভা আর সেখানে নেই। আমি ভয় পেয়ে যাই। আমি পালানোর চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় কেউ আমার পাটাকে চেপে ধরে রয়েছে। আমাকে সে পালাতে দেবে না। আমি চেষ্টা করি, কিন্তু আমার পা অবশ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পড়ে থাকি, আমার কানে শুধু হাসির শব্দ আসতে থাকে। আমি বুঝতে পারছি না এবার আমি কি করব। আমার পাটা কেউ যেন আঁকড়ে ধরে রয়েছে, কেউ যেন চেপে পাটাকে আজকে ভেঙেই ফেলে দেবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানিও না আর বেঁচে ফিরবো কি ফিরবো না। তারপর আমার আর কিছু মনে নেই। আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে, আমি নিজেকে আমার বাড়ির বিছানায় আবিষ্কার করি। আমি দেখি আমার বাবা মা আমার পাশে বসে রয়েছে। আমি থতমত খেয়ে উঠি। আমার বাবা মা আমাকে চেপে ধরে এবং আমাকে প্রশ্ন করে যে কি হয়েছিল, তুই অজ্ঞান কেন হয়ে গেছিলি, আর তুই ওই গোডাউনেই কেন গেছিলি। আমি তখন বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলি, তবে বাবা মা এই ঘটনাটি বিশ্বাস করে না। তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তারা মনে করে আমার মাথা ঘুরে যাওয়ার কারণে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আসলে সারাদিন কলেজ বাদেও আমার অনেক খাটাখাটনি যায়। তারা এটা ভেবে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমাকে জোর করে ওষুধ খাওয়ানো হয়, তবে 1 সপ্তাহ আমার গায়ে জ্বর থাকে। সেই জ্বর নামতেই চায় না। ওই 1 সপ্তাহ কোনো ডাক্তারের ওষুধ খেয়ে আমি ঠিক হতে পারিনি। ঠিক যখন 1 সপ্তাহ কেটে গেল, আমার জ্বর আস্তে আস্তে কমে গেল। সেই দিনের পর থেকে আমি আর সেই গোডাউনের দিকে ফিরেও তাকাই না। তবে যখন আমি সেই গোডাউনের পাশ থেকে যাই, এখনো পর্যন্ত আমার গাটা শিউরে ওঠে। আমার এখনো মনে হয় যখনই আমি সেই গোডাউনের সামনে দিয়ে যাই, কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। তুমি এই পরিবারের সঙ্গে দয়া করে শেয়ার করে দিও, কারণ আমার বাবা মা বিশ্বাস করেনি। আমি চাই অন্তত এই পরিবারের লোকেরা আমাকে আপন ভেবে ঘটনাটিকে বিশ্বাস করুক। আশা করছি দাদা, ঘটনাটি তোমার ভালো লেগেছে। এই অজানা সত্যের পাশে আমি সবসময় আছি এবং থাকব। তুমি এইভাবেই মানুষদেরকে ঘটনা শোনাতে থাকো আর আমাদের এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে চলো। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ঘটনা বিষয়ে আপনাদের মতামতটিও জানাবেন। ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার সঙ্গে ঘটে যাওয়া এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটাকে শেয়ার করেছেন। আপনাদের সঙ্গেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে, বা এরকম কোনো ঘটনা কি আপনারাও শুনেছেন যে ঘটনার কোনো ব্যাখ্যা আপনারা পাননি? যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে বা এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে যদি ঘটে থাকে, আপনারা সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। আপনাদের লিখে পাঠানো ঘটনাটিও আমাদের অজানা সত্যে শোনানো হবে।
এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং মেসেজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন, আর সেখানেও আমাকে ঘটনা পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন, সমস্ত রকম লিংক দেওয়া রয়েছে। আপনাদের কাছে ঘটনা থাকলে আপনারা অবশ্যই ঘটনাটি লিখে পাঠিয়ে দেন। এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি খুবই ইউনিক একটি ঘটনা এবং ঘটনাটি আপনারা একদম শেষ অবধি শুনবেন এবং শোনবার পর কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাবেন। তো শুরু করছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন মিজারুল শেখ। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তোমাকে আজ প্রথম একটি ঘটনা লিখছি, কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। ঘটনাটি ঘটে আমার চাচাতো ভাইয়ের সাথে। আমি এই ঘটনাটি আমার চাচির মুখ থেকে শুনেছি 2009 সালের দিকে। তখন আমি অনেক ছোট ছিলাম। বেশি কথা না বাড়িয়ে ঘটনাটিকে এবার শুরু করা যাক। আমার চাচি আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই বলার চেষ্টা করব। তো আমার চাচাতো ভাই এবং কাউছার তার নানির বাড়িতে গেছিল। নানির বাড়িতে গিয়ে মজা মস্তি করতে করতে রাত প্রায় 12টা বেজে গেছে। তখন কাউছার ভাই বলল, মামা অনেক রাত হয়ে গেছে, আমি বাড়ি চলে যাই। কাউছার ভাইয়ের নানির বাড়ি থেকে তাদের বাড়ি বেশি দূর নয়, এই মাত্র 20 মিনিটের রাস্তা। তার মামারা বলল, আজ না হয় থেকে যা ভাই। তখন ভাই বলল, না আমার বাড়ি যেতে হবে, থাকা যাবে না। তখন মামারা আর বাধা দিল না। তাদের কাছ থেকে কাউছার বিদায় নিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো। কাউছার ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে তিনি গাড়ির জন্য অপেক্ষা করছেন। তিনি গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে আসতে শুরু করলেন। সবথেকে আশ্চর্য বিষয় তো তখন ঘটল যখন তিনি কিছুটা এসে ব্রিজের ওপর দিয়ে হাঁটা শুরু করলেন। তিনি যখন ব্রিজের ওপর দিয়ে হেঁটে ব্রিজটিকে পেরোচ্ছিলেন, তিনি দেখেন তার সামনে একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে। কুকুরটিকে দেখে সাধারণই মনে হচ্ছিল। তিনি কোনো রকম আশ্চর্য বোধ করলেন না। তিনি এগিয়ে যেতে থাকলেন এবং দেখলেন কুকুরটি তার পেছন পেছন আসছে। তিনি হালকা পেছন দিকে যখন ঘুরে তাকালেন, তিনি দেখলেন কুকুরটা ব্রিজ থেকে লাফিয়ে একটা গরুর বাচ্চায় পরিণত হয়ে গেল। ভাই সামনের দিকে তাকালেন। তিনি বুঝলেন তিনি বিপদের মুখে রয়েছেন। তিনি এগোতে থাকলেন পিছনের দিকে না তাকিয়ে। কিন্তু তিনি বুঝতে পারলেন যখন তিনি এগোচ্ছিলেন, প্রথমে কুকুরটা লাফিয়ে গরুর বাচ্চায় পরিণত হয়েছিল, তারপর লাফিয়ে আবার বিড়াল ছানায় পরিণত হয়েছিল। তিনি বিড়ালের আওয়াজও পেয়েছিলেন পেছন থেকে। ভাইয়ের অনেক সাহস ছিল, তিনি পিছনে ফেরেননি এক ফোঁটাও। তিনি এগোতে থাকেন এবং এগোতে এগোতে একটা সময় পর তিনি পেছন থেকে আর কোনো রকমের আওয়াজ শুনতে পান না, অর্থাৎ সেই বিড়ালটি উধাও হয়ে গেছে। কিছুক্ষণ আসার পর তিনি রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে পড়লেন। ভাবলেন কোন রাস্তা দিয়ে যাবেন তিনি। পরে ঠিক করলেন গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে যাওয়া যাক। গ্রামটা ছিল হিন্দু গ্রাম। কিছুক্ষণ আসার পর দেখলেন হিন্দুদের মন্দিরের মূর্তিগুলো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তিনি অনেক ভয় পেয়ে যান এবং অন্য রাস্তা দিয়ে এক দৌড়ে তিনি বাড়িতে চলে আসেন। তারপর তার অনেক জ্বর এসেছিল। তারপর মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসলে তিনি এসে তাবিজ দিয়ে গেলেন। আল্লাহর রহমতে এখন সে ভালো আছে। তিনি এখন বিদেশে আছেন টানা 10 বছর ধরে। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। অনেক ভুল ত্রুটি হয়েছে আমি জানি, তবে কষ্ট করে ঘটনাটি পড়ে শ্রোতাদেরকে শোনানোর জন্য তোমাকে ধন্যবাদ। আশা করছি ঘটনাটি সিলেক্ট করা হবে।
এই ঘটনাটিকে আমি এই কারণেই শোনালাম, কারণ এই ধরনের ঘটনা আমাদের অজানা সত্যে কখনো শোনানো হয়নি। আমরা এরকম ঘটনা কখনো শুনিনি যেখানে একটা পশু পরিবর্তন হয়ে আরেক পশুর রূপ নিচ্ছে। আমরা এইটুকু তো বুঝতে পারলাম যে সেটা কোনো পশু ছিল না। তাহলে সেটা কে ছিল? আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটি কি কোনো জিন ছিল, নাকি কোনো আত্মা পশু পাখিরও রূপ নিতে পারে? এই ঘটনা থেকে অনেক প্রশ্ন মনে জাগে। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন উজ্জ্বল পাল, আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক মুখার্জি, রাজেশ বিশ্বাস, মঞ্জু, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, স্বপ্না বোজাল, বাপ্পা বণিক, কমেন্ট করেছেন আরু দের, কমেন্ট করেছেন নন্দিনী দে, কমেন্ট করেছেন বিদাস FF, অমিত ভট্টাচার্য, পল্লবী চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, চুমকি ঘোষ, একে, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন শ্রাবন্তী বণিক, কমেন্ট করেছেন বাপন কুমার, কমেন্ট করেছেন রোহন গেমিং। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। এইভাবেই অজানা সত্যের সঙ্গে থাকুন, অজানা সত্যকে আরও এগিয়ে নিয়ে যান এবং অবশ্যই অজানা সত্যের এপিসোডগুলোকে একটু বেশি করে শেয়ার করুন, যাতে অনেকেই পরিবার বিষয় জানতে পারে এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 133 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।